are old or who are geriatric or who are um, seniors, সেটার সংজ্ঞা কিন্তু এমন না যে একেবারে আমরা অল্প বয়সীদেরকে বৃদ্ধ বলছি, যেহেতু তার শরীরের মধ্যে এইজিং প্রসেস চালু। সো আমরা একজন অল্প বয়সী লোককে কিন্তু বৃদ্ধ বলতে পারবো না। আমাদের ওই বৃদ্ধ বা ওল্ড বলার জন্য একটা সার্টেন ক্রনোলজিক্যাল এজ আমাদেরকে কনসিডার করতে হবে অ্যাটলিস্ট। কিন্তু এই যে প্রসেস, এইজিং প্রসেসটা হচ্ছে একটা ম্যাচুরেশন প্রসেস অফ ম্যাচুরেশন, যেটা একেবারেই জন্মের থেকে শুরু হয়। আমরা যখনই জন্মগ্রহণ করি কিংবা জন্মের আগেই যখন আমাদের মায়ের পেটে যখন আমরা থাকি, তখন থেকে যে প্রসেস যে শুরু ম্যাচুরেশনের, সেটাই কিন্তু এই এজিং প্রসেসের একটা পার্ট। তারপর একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে দেখা যায় যে কিছু ডিস্ট্রাকটিভ এজিং প্রসেস শুরু হয় আমাদের। তখন কিছু নেগেটিভ বিষয়, যেমন একটা সার্টেন টাইম পর্যন্ত কনস্ট্রাকশন হয়, এটাও হচ্ছে এই এজিং প্রসেসের একটা পার্ট। কিন্তু একটা সার্টেন এজের পরে আমাদের কিছু ডিস্ট্রাকটিভ এজিং প্রসেস শুরু হয়, সেটা হচ্ছে আরেকটা পার্ট। বাট এন্টায়ার প্রসেস ইজ কল্ড এজিং প্রসেস। বুঝতে পেরেছো? আচ্ছা, এই কথাগুলো এখানে বললাম। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মানে হিউম্যান বিং এর কথা যদি আমরা চিন্তা করি, বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো হিউম্যানিয়ান যে এবিলিটি গুলো আছে, ফিজিক্যাল মেন্টাল মানে ফিজিওলজিক্যাল এবিলিটি গুলো সাধারণত পিক থাকে, মানে সর্বোচ্চ থাকে হচ্ছে 30-এর মধ্যে, 30 at the age of 30 পর্যন্ত। ঠিক আছে? বেশিরভাগ এবিলিটি গুলো যেমন স্ট্রেংথ বলো, এন্ডুরেন্স বলো, প্রখর চিন্তা শক্তি, এগুলো সাধারণত তবে এর ক্ষেত্রে মানে এর ব্যত্যয় হতে পারে জাতি থেকে জাতি, বর্ণ থেকে বর্ণ, গোত্র থেকে গোত্র, এর পরিবর্তন হতে পারে। সাধারণত 30 বছর পর্যন্ত পিক থাকে, while other abilities continues to grow through life। কিছু এবিলিটিস আছে তার এন্টায়ার লাইফেই কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। The changes of aging individual experience are not necessarily harmful always. দেখো, this is a very important message to you. এই যে আমরা বললাম যে প্রসেস অফ এইজিং আর এইজিং প্রসেস, এই দুটোর মধ্যে পার্থক্য আছে, আমরা পরবর্তী ক্লাসে পড়ব। এই যে প্রসেস অফ এইজিং, ইটস নট নেসেসারি অলওয়েজ হার্মফুল। কিছু কিছু প্রসেস অফ এইজিং ইজ বেনিফিশিয়াল, যেমন এক্সপেরিয়েন্স একটা বিষয়। ধরো একটা প্রতিষ্ঠানের যিনি ধরো প্রিন্সিপাল, সাধারণত কি রকম বয়সী থাকে বলো তো? মিডল এজ আর ওভার মিডল এজ, মানে একটু বয়স্ক থাকে, তাই না? সোজা কথা, সোজা সাপটা কথা। এখন সাধারণত এই সব পদে একটু বয়স্ক বা যারা বেশি এক্সপেরিয়েন্সড, তাদেরকে কেন রাখা হয়? As because of their experience, as because of their skill. So aging is not always harmful, not necessarily. Sometimes aging related কিছু পরিবর্তন যেটা আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। যেমন আমাদের অভিজ্ঞতা, আমাদের রাষ্ট্র পরিচালনায় দেখবা যে বেশিরভাগেরই হচ্ছে আমরা বলবো যে বৃদ্ধই বলা যায়। হ্যাঁ, আমাদের রাষ্ট্র পরিচালনায় আমাদের যে মন্ত্রিসভা, মন্ত্রী পরিষদ আছে, ইনক্লুডিং প্রধানমন্ত্রী, উনি কিন্তু একজন 25 বছরের যুবতী না। হ্যাঁ, উনি ইনফ্যাক্ট উনি ষাটোর্ধ্ব একজন ভদ্রমহিলা। তো এই বিষয়গুলোকে আমাদের আসলে চিন্তা করতে হবে যে এজ কিন্তু এইজিং প্রসেস বা প্রসেস অফ এইজিং ইজ নট নেসেসারিলি হার্মফুল, সামটাইমস ইট ইজ ভেরি মাচ রিকোয়ার্ড। না, আমাদের জাতি, রাষ্ট্র পরিচালনা, সংসার, সমাজ, পরিবার, এই প্রত্যেকের ক্ষেত্রেও কিন্তু এই যে এইজিং পিপলদেরও প্রয়োজন আছে। The great majority of those over age 65 today are healthy, happy and fully independent. মানে এই কথাটার পরিপ্রেক্ষিতে যে এইজিং এক্সপেরিয়েন্স অর এইজিং ইন্ডিভিজুয়াল ইজ নট নেসেসারিলি হার্মফুল নাওএডেজ। মানে হচ্ছে ইদানিং কালে দেখা যায় যে অনেক দেশ আছে যেখানে 65 এর উপরে যারা আছে তারাও হেলদি লাইফ লিড করছে, তারা হ্যাপি লাইফ লিড করছে এবং ফুললি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছে regardless their age, old age. In spite of this, some individuals begin to experience changes that are perceived as sign of
ডিটারেশন অর ডিক্লাইন। মানে হলো যে অনেকেই অনেক ভালো লিড করছে, যেমন ধর 70-80 বছর বয়সেও সে অ্যাক্টিভ আছে, সে পরিবারের উপর বোঝা নাই, কিন্তু এর মধ্যে আবার একটা গ্রুপও আছে যারা আসলে এই এজ রিলেটেড বিভিন্ন সমস্যায় জর্জরিত। কি বলে এটা, বয়স্ক জনিত জটিলতা, বার্ধক্য জনিত জটিলতা বলে, তাই না? বাংলায় সঠিক ওয়ার্ডটা হবে হচ্ছে বার্ধক্যজনিত জটিলতায় ভোগে, এবং একটা সময় বার্ধক্যজনিত জটিলতাই তাদের মৃত্যু হয়। একটা নির্দিষ্ট সময় তারা ভোগে, নিজেরাও ভোগে, আশেপাশের লোকজনও ভোগে, এবং তাদের এই বার্ধক্যজনিত যে জটিলতা, সেই জটিলতায় তাদের মৃত্যু হয়। সো দুইটা সিনারিও কিন্তু আমাদের চোখের সামনে। একটা গ্রুপ তারা অনেক ভালো জীবনযাপন করছে বয়স্ক হওয়া সত্ত্বেও, আরেকটা গ্রুপ আবার তারা বিভিন্ন জটিলতায় ভোগে মৃত্যুর মুখে ঢলে পড়ছে। মৃত্যু অবশ্যম্ভাবী, সেটা হবেই, কিন্তু একটা গ্রুপ সুস্থভাবে জীবনযাপন করে মারা গেল, আর একটা গ্রুপ হচ্ছে অসুস্থ হয়ে ধুকে ধুকে মারা গেল। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না? আছে কিনা? রাইট। এখন আমরা যদি এইজিং এর সংজ্ঞা দেখি, WHO একটা সংজ্ঞা দিয়েছে, যেখানে বলা হয়েছে, এটা পুঁথিগত সংজ্ঞা, এখানে সরাসরি আসলে এইজিংকে নেগেটিভ ইম্প্যাক্ট হিসেবে দেখিয়েছে। নেগেটিভ নেগেটিভ সেন্সে তারা ডেসক্রাইব করেছে, রাদার কিছু পজিটিভ সেন্স। এখানে দেখো, এটা নেগেটিভ সেন্সেই বলা হয়েছে, কিন্তু যেহেতু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা অর্গানাইজেশন, একটা মাদার অর্গানাইজেশন আর ফাদার অর্গানাইজেশন যাই বলো না কেন, যদিও তারা বিভিন্ন সময় জাতিকে বিভিন্নভাবে মিসগাইড করে, আমরা দেখেছি গত এই প্যান্ডেমিক সিচুয়েশনে। এনিওয়ে, progressive generalized impairment of function. So they think that aging is always associated with progressive generalized impairment of function, resulting in a loss of adaptive response. So as মানে বয়সের সাথে সাথে মানুষের অ্যাডাপটিভ রেসপন্সটা ধীরে ধীরে কমতে থাকবে, কিসের প্রতি? টুয়ার্ড স্ট্রেস। যেমন অল্প বয়সীরা একটা স্ট্রেসফুল সিচুয়েশনে যতটা সহজে অ্যাডাপ্ট করে নিবে, যাদের বয়স অনেক বেশি তাদের ওই সিচুয়েশনে অতটুকু স্ট্রেস নেওয়ার ক্ষমতা আস্তে আস্তে কি হবে? লোপ পাবে। ইটস ট্রু, ইটস ফ্যাক্ট। বাট এভাবে না বলে, সবাই না, এটা র্যান্ডামলি না, অনেক বয়স্ক যারা বলেছি, যারা অ্যাক্টিভ লাইফ লিড করে, তাদের জন্য কিন্তু এই সংজ্ঞাটা সঠিক হবে না, ঠিক আছে? অ্যান্ড ইন এ গ্রোয়িং রিস্ক অফ এজ অ্যাসোসিয়েটেড ডিজিজ, এবং বয়সের সাথে সাথে তাদের এই এইজ অ্যাসোসিয়েটেড ডিজিজের জন্য তারা রিস্কি হয়ে যায়। সো এইভাবে তারা ডিফাইন করেছে। তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করে ফেলো, এই সংজ্ঞাটা আসে। আচ্ছা, আমরা দেখি WHO কিভাবে এইজিং এর ক্যাটাগরি করেছে। তারা ক্রনোলজিক্যালি ক্যাটাগরি করেছে। ক্রনোলজিক্যাল মানে কি জানো? তোমরা কি বায়োলজিক্যাল এগুলো পড়েছো কখনো? ইন্টারমিডিয়েটে পড়েছিলাম আর কি, এতটা ইলাবোরেটলি পড়ি নাই, জাস্ট টার্মগুলো শুনেছি। টার্মগুলো মানে মনে করতে পারবা? যেমন ক্রনোলজিক্যাল এজ বলতে আমরা আসলে কি বুঝি? ম্যাম, সংখ্যায় যে বয়সটা বাড়তেছে, সংখ্যায় যে বয়স, অ্যাকচুয়াল বয়স, যেটা আমরা পৃথিবীতে যতদিন ধরে আমরা বেঁচে আছি। হ্যাঁ, যেমন আমার এখন 42 বছর বয়স, আমার ক্রনোলজিক্যাল বয়স হচ্ছে মানে 42। আর বায়োলজিক্যাল বয়স কি? ম্যাম ফিজিক্যালি যে চেঞ্জটা আসতেছে বয়সের ভিত্তিতে। হ্যাঁ, দেখতে যেরকম লাগে। যেমন ধর আমার বয়স 42, আমাকে হয়তো 50 বছর বয়সী মানুষের মতো মনে হচ্ছে, অ্যাজ বিকজ আমার বায়োলজিক্যাল এবিলিটি, আমি ধরো ঠিক মতো হাঁটতে পারছি না, সিঁড়ি ভাঙতে পারছি না, যেটা কিনা সাধারণত 50 ঊর্ধ্ব মানুষের
এইজের ক্ষেত্রে সাধারণত এই ধরনের সিনারিও দেখা যায়। সো আমার বায়োলজিক্যাল এইজ ধরো অ্যাপ্রক্সিমেটলি 50, আর আমার ক্রনোলজিক্যাল এইজ অ্যাপ্রক্সিমেটলি ফর শিওর 42, এরকম। ঠিক একইভাবে একজন মানুষের ক্রনোলজিক্যাল এইজ ধরো 65, বাট সে খুবই অ্যাক্টিভ। হ্যাঁ, তার ক্রনোলজিক্যাল এইজ মানে রিয়েল যে অ্যাকচুয়াল এইজ, যেটা আমরা সংখ্যায় গণনা করি আমাদের জন্ম দিন থেকে শুরু করে কাউন্ট করে, সেটা হচ্ছে ক্রনোলজিক্যাল এইজ। আমার ধরো একজন হচ্ছে 65, কিন্তু সে এতই অ্যাক্টিভ যে তাকে একজন 40 বছরের যুবকের মতো সে কাজ করতেছে। সে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করছে, সে সামাজিকভাবে অ্যাক্টিভ, সে পারিবারিকভাবে অ্যাক্টিভ, সে সেক্সুয়ালি অ্যাক্টিভ, সে তার যে সামাজিক পারিবারিক তারপর হচ্ছে রাষ্ট্রীয় রোলগুলো একজন ইয়াং 42, 43, 44, 45 বছর বয়সী যুবকের মতো বা যুবতীর মতো করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে তার বায়োলজিক্যাল এইজ হচ্ছে ওই যে 40, 42, 45 সেটা, কিন্তু তার ক্রনোলজিক্যাল এইজ দেখা যাবে যে 65। এটা হতে পারে। পার্থক্যটা কি বোঝা গেছে? জি ম্যাম, বুঝতে পেরেছি। সো আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে আমরা এইজিংটাকে কখনোই শুধুমাত্র ক্রনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কি করা উচিত না, মাপা উচিত না। এইজিংটাকে তুমি সম্পূর্ণরূপে ক্রনোলজিক্যালি তুমি সেটাকে ডিটারমাইন করবা না, এর সাথে বায়োলজিক্যাল ফ্যাক্টর গুলো মানে বায়োলজিক্যাল এজটাকেও কনসিডার করতে হবে। একজন মানুষ সে ক্রনোলজিক্যালি সে যা, তার সাথে বায়োলজিক্যাল এইজের একটা কম্বাইন করে তাকে তার অ্যাসেসমেন্টটা আমাদের করা উচিত। যদিও সো ফার আমরা আসলে মানুষের অ্যাসেসমেন্ট ক্রনোলজিক্যালি করে থাকি, এবং WHO এই ক্রনোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে এইজিং এর ক্যাটাগরি করেছে। আরো কিছু সাব ক্যাটাগরি আছে, সেগুলো না জানলেও চলবে। এই দুইটা ক্যাটাগরি খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু ক্রনোলজিক্যাল ক্যাটাগরি, মনে রাখবা, এটা যেন ভুল না হয়। দিস ইজ ক্রনোলজিক্যাল ক্যাটাগরি, দিস ইজ নট বায়োলজিক্যাল ক্যাটাগরি। সো এই ক্রনোলজিক্যাল ক্যাটাগরি অনুযায়ী এলডারলি বা ওল্ডার পারসন হচ্ছে 65 প্লাস। বুঝেছো? 65 প্লাস যারা, তাদেরকে আমরা বলবো এলডারলি বা ওল্ড। কিন্তু কিছু কিছু দেশের ক্ষেত্রে সেটা 60, যেমন ধরো বাংলাদেশ, এই উপমহাদেশ, আমাদের এই উপমহাদেশে 60টাকে কি করা হয়, ওল্ড এজের বাউন্ডারি হিসেবে ধরা হয়। অনেক অনেক দেশে যেটা রিটায়ারমেন্ট এজ, গভর্নমেন্ট জব থেকে রিটায়ার করার যে এজটা, সেই এজটাকে কনসিডার করা হয় ওল্ড এলডারলি হিসেবে। এখানে আরেকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে ওল্ডেস্ট ওল্ড। এটা হচ্ছে 80 প্লাস, ওল্ডেস্ট ওল্ড। ঠিক আছে, তাহলে এই দুইটা ক্যাটাগরি তোমরা মুখস্থ করে ফেলবা। এলডারলি ইউজুয়ালি 65 প্লাস, বাট কিছু কিছু দেশের ক্ষেত্রে 60 প্লাস। আর ওল্ডেস্ট ওল্ড হচ্ছে 80 প্লাস যারা। বুঝতে পেরেছো এই ক্রনোলজিক্যাল ক্যাটাগরিটা? আচ্ছা, এখন সৃষ্টির শুরু থেকে মানুষ যখন বোঝা শুরু করলো, বায়োলজিক্যাল রিয়ালিটি গুলো তারা বোঝা শুরু করলো, তখন থেকে মানুষের কিন্তু একটা খুব স্বাভাবিক কৌতূহল, হ্যাঁ, একদম প্রথম থেকেই একটা কৌতূহল জেগেছে। ইনফ্যাক্ট সেটা আমাদের মধ্যেও আছে, এই কৌতূহলগুলো। যে আমাদের আমরা জন্ম গ্রহণ করলাম, এর পরবর্তীতে আমাদের যে পরিবর্তন হচ্ছে, ডে বাই ডে পরিবর্তন, একটা সার্টেন এইজ পরে দেখা যায় যে আমাদের বেশ ম্যাসিভ বায়োলজিক্যাল পরিবর্তন আসে, এবং আমরা ধীরে ধীরে বৃদ্ধ হতে থাকি, তাই না? তো এই বিষয়টা নিয়ে সবার কিউরিয়াসিটি অনেক বেশি। এই কারণে সায়েন্সের একটা অ্যাক্টিভ এরিয়া হচ্ছে এই এইজিং সায়েন্স, খুব অ্যাক্টিভ এরিয়া। একেবারে সৃষ্টির শুরু থেকে এখন পর্যন্ত অনেক ধরনের গবেষণা চলছে, এবং এই গবেষকরা যারা এই এইজিং প্রসেস নিয়ে গবেষণা করছেন, তারা এখন পর্যন্ত কোনো কংক্রিট ডিসিশনে পৌঁছতে পারেননি। এখনো বেশিরভাগ গবেষণার মাধ্যমে তারা যেই ডিসিশনগুলো নিয়েছেন, এখনো হাইপোথিসিস পর্যায়ে আছে,
যার ফলে তোমরা দেখে থাকবা তোমাদের বইয়ে আছে অনেক ধরনের এইজিং থিওরি গুলো আছে। মানে এখানে কোনো নির্দিষ্ট থিওরি কেউ ক্লেম করতে পারছে না, কোনো সায়েন্টিস্টই কোনো নির্দিষ্ট থিওরিকে আলটিমেট থিওরি হিসেবে এখনো ক্লেম করতে পারেনি যে দিস ইজ দ্য রিজন ফর এইজিং। সো এই থিওরিগুলো আমরা ইনশাআল্লাহ এই মডিউলে আলোচনা করব। তো এখানে বেশিরভাগ সায়েন্টিস্ট তাদের যে থিওরি, এক্সিস্টিং থিওরিতে তারা বলেছে, তারা কোনো নির্দিষ্ট ফ্যাক্টরকে আইসোলেটলি বলে নাই যে এইটাই হচ্ছে এইজিং এর রিজন। তারা কিছু ফ্যাক্টরকে আইডেন্টিফাই করেছে, তার মধ্যে যেমন কিছু জেনেটিক ফ্যাক্টর আছে, ঠিক আছে। বেশিরভাগ দেখবা যে ট্র্যাডিশনাল যে থিওরিগুলো তারা মূলত জেনেটিক ফ্যাক্টরগুলোকে বেশি গুরুত্ব দিয়েছে, কিন্তু বর্তমানে কিছু মডার্ন থিওরি তৈরি হয়েছে, তারা আবার আরো কিছু ফ্যাক্টরকে ইনভলভ করেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু এক্সটার্নাল ফ্যাক্টর, যেমন লাইফস্টাইল মডিফিকেশন বা লাইফস্টাইল, এটা একটা ফ্যাক্টর। আর হচ্ছে বিভিন্ন ধরনের ডিজিজ প্রসেস। সো মোটামুটি একটা মানে সায়েন্টিস্টরা এই পর্যন্ত তারা মোটামুটি এই তিনটা ফ্যাক্টরকে এইজিং এর জন্য রেসপন্সিবল বলেছে। নাম্বার 1 হচ্ছে জিন বা জেনেটিক ফ্যাক্টর, লাইফস্টাইল ফ্যাক্টর এবং ডিজিজ, ডিফারেন্ট কাইন্ড অফ ডিজিজেস। সো এই তিনটা ফ্যাক্টরের কম্বিনেশনে আসলে ডিপেন্ড করবে একজন মানুষের এইজিং পেস বা স্পিড, কতটুকু স্পিডে তার এইজিং প্রসেসটা হবে। এবং এই এইজিং প্রসেসের মধ্যে কিছু নেগেটিভ বিষয় আছে, আমি বলেছি। সবসময় যে এইজিং প্রসেসটা নেগেটিভ হয় তা না, এর মধ্যে কিছু পজিটিভ বিষয়ও থাকবে। তাহলে এই তিনটা মূলত এই তিনটা ফ্যাক্টরই কিন্তু এইজিং রেট বা এইজিং পেসটাকে কি করে, কন্ট্রোল করে। জেনেটিক, লাইফস্টাইল এবং ডিজিজ। বোঝা যাচ্ছে? তোমাদের আরো রেসপন্ডেন্ট কোথায়? বাকিরা কি আছে নাকি ঘুমিয়ে পড়েছেন? এখন আমরা একটু খেয়াল করি যে টিপিক্যাল কিছু ফিজিক্যাল চেঞ্জ আসে, হ্যাঁ, ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ আসে বয়সের সাথে সাথে। নট নেসেসারি প্রত্যেকের ক্ষেত্রেই আসবেই বা সমান তালে আসবে, তবে এগুলো হচ্ছে বেসিক কিছু আইডিয়া যেগুলো খুব কমনলি আমরা দেখে থাকি। তো আমরা যেহেতু ফিজিওলজিক্যাল চেঞ্জ গুলো পড়বো, তো প্রথম থেকে কমন কিছু ফিজিওলজিক্যাল চেঞ্জ আমরা দেখি আসলে কি আসে। প্রথমত চলে যায় আইসাইট। সাধারণ তোমাদের কি ধারণা, চোখ মানে দৃষ্টিশক্তিতে কি ধরনের পরিবর্তন আসতে পারে? ফিজিওলজিক্যাল চেঞ্জ, রাইট, কি ধরনের চেঞ্জ আসতে পারে? যে দূরের দৃষ্টি সেটা হচ্ছে ক্ষীণ হয়ে যায়। রাইট, অ্যাকুয়েটি না, ভিজুয়াল অ্যাকুয়েটিতে পরিবর্তন আসতে পারে। নিয়ার ভিশন, চোখে ছানি পড়তে পারে, খুব কমনলি আমরা দেখি। এটা এক ধরনের ডিজেনারেটিভ ডিসঅর্ডার, ক্যাটারাক্ট, খুব কমন। আর কি হতে পারে? কিছু অ্যাবিলিটি, স্পেশাল অ্যাবিলিটি আছে, যেমন অ্যাবিলিটি টু জাজ ডেপথ, তারপর হচ্ছে কালার ক্ল্যারিটি, কালারকে আইডেন্টিফাই করার যে বিষয় আছে, যেমন তুমি ইজিলি সবুজকে সবুজ, নীলকে নীল, লালকে লাল বলছো, কিন্তু বয়সের সাথে সাথে এই কালারকে আইডেন্টিফিকেশন করা বা ডিফারেন্সিয়েট করার এবিলিটি কমে যেতে পারে। এগুলো হচ্ছে কমন, মূলত ভিজুয়াল অ্যাকুয়েটি, ঠিক আছে। নিয়ার ভিশন অথবা যেটাকে আমরা বলি যে ফার ভিশন বা দূরের জিনিস দেখা, কাছের জিনিস দেখা। হ্যাঁ, আচ্ছা। হিয়ারিং, কানে শোনার ক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? কানে একটু কম শুনতে পারবে, যেহেতু হচ্ছে হিয়ারিং অ্যাকুয়েটি না, হিয়ারিং অ্যাকুয়েটিও কি হতে পারে, গ্র্যাজুয়াল ডিটারেট করতে পারে।
আরো কিছু স্পেশাল এবিলিটি আছে, যেমন ধরো সাউন্ড, যেমন সাউন্ড স্পেকট্রামের যে হাই এন্ডে যে মানে সাউন্ড গুলো, স্পেশাল সাউন্ড গুলো, মানে খুব হাই পিচ সাউন্ড গুলোতে সমস্যা হতে পারে। তারপরে সাউন্ডটাকে ডিস্টিংগুইশ করা, হ্যাঁ ঠিক আছে। স্পেশালি ধরো ব্যাকগ্রাউন্ড যদি, যেমন ধরো মানে নার্ভাস সিস্টেম যেটা করে, নার্ভাস সিস্টেমের একটা স্পেশাল এবিলিটি হচ্ছে, ধরো তুমি খুব নয়েজের মধ্যে আছো, খুব নয়েজি সিচুয়েশনে তুমি একটা নির্দিষ্ট আলাদা একটা সাউন্ডে ফোকাস করতে পারো, এবং সেই সাউন্ডটা শুনে সেটাকে তুমি, তোমার ব্রেন সেটাকে ইন্টারপ্রেট করতে পারে, সেখান থেকে সঠিক তথ্যটা তোমার তুমি তোমার বোধগম্য হয়, ঠিক আছে, অনেক নয়েজি এরিয়াতে। এই এবিলিটিটা বয়সের সাথে সাথে ধীরে ধীরে কমতে থাকে। বুঝতে পেরেছো? মানে ধরো অনেক নয়েজি সিচুয়েশনে, ধরো তোমার এক ফ্রেন্ড তোমাকে ডেকে কোনো একটা তথ্য দেওয়ার চেষ্টা করছে, আশেপাশে তুমি বাস স্ট্যান্ডে বা এমন একটা ক্রাউডেড প্লেসে, সেখানে অনেক ধরনের সাউন্ড, কিন্তু তোমার ফ্রেন্ড তোমাকে ডেকে যা বললো তুমি সেটা বুঝে ফেললা, যদিও তোমার আশেপাশে অনেক ধরনের সাউন্ড। কিন্তু বয়সের সাথে সাথে এই এবিলিটিটা আস্তে আস্তে কমতে থাকে, সবার না, বেশিরভাগের ক্ষেত্রে। সো ভিজুয়াল হিয়ারিং অ্যাকিউরেটির সাথে সাথে এই যে ডিস্টিংগুইশ করার ক্ষমতা, স্পেশালি যখন ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে, এই ডিস্টিংগুইশ অ্যাবিলিটিও কমতে থাকে। এছাড়া আরো অনেক বিষয় আছে, তবে এগুলো হচ্ছে মূল। এরপরে যদি আমরা বলি টেস্টের কথা, টেস্ট যদি সাধারণত অনেকের ক্ষেত্রে দেখা যায় যে টেস্ট বার্ড যে থাকে আমাদের, সেগুলোর ডিজেনারেশনের কারণে টেস্ট এবিলিটি কমে যাচ্ছে। অনেক সময় তারা দেখা যায় যে একটা সময় তারা হয়তো বা তেতো জিনিস খেতে পারতো, কিন্তু এখন তেতো জিনিসের প্রতি তার হাইপার সেন্সিটিভিটি, সে তেতো জিনিস খেতে পারছে না। এক সময় সে ঝাল খেতে পারতো, এখন তার ঝাল বিষয়গুলো সে খেতে পারছে না। এক সময় সে মিষ্টি খুব পছন্দ করতো, এখন তার সেই মিষ্টি পছন্দ না। ইনফ্যাক্ট এমনও হতে পারে যে সে টেস্ট ঠিকঠাক বুঝে উঠতে পারছে না। যে আসলে তোমরা দেখবা যে বাড়ির বয়োজ্যেষ্ঠ যারা, নানি দাদি এই টাইপের যারা আছে, তারা দেখবা যে কমপ্লেইন করে যে খাবার তো মজা হয় নাই, অথচ সেই খাবারটাই তুমি আমি খাচ্ছি, আমাদের কাছে বেশ ভালো লাগছে। যেমন এটা আমার শাশুড়ির ক্ষেত্রে আমরা নোটিস করি, যে যেই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে, সেই খাবারটা ওনার কাছে কোনোভাবেই ভালো লাগছে না। সো এটা আসলে ওই বয়সের কারণে ধীরে ধীরে টেস্ট বাগ গুলো কি হয়, সেগুলো ডিজেনারেশন হয়। তখন তাদের মধ্যে এই যে স্বাদের যে একটা বিষয়, সেখানে একটা অল্টারেশন আসে, চেঞ্জ আসে, পরিবর্তন আসে, অনেক সময় কিছুটা কমেও যায়। স্যালাইভারি সিক্রেশন, বয়সের সাথে সাথে স্যালাইভারি যে গ্ল্যান্ড সেগুলো ইনঅ্যাক্টিভ হতে থাকে, এবং স্যালাইভারি সিক্রেশনটাও কি হতে থাকে, কমে। এই কারণে দেখবা যে বয়স্কদের অনেকের ক্ষেত্রেই ডাইজেশনের সমস্যা হয়। তার কারণ হচ্ছে স্যালাইভা হচ্ছে কিন্তু ডাইজেস্টিভ জুস হিসেবে কাজ করে, তাই না? কিছু খাবার আছে একদম মুখের মধ্যেই তারা ওই ডাইজেস্টিভ জুস, যেটা স্যালাইভার মাধ্যমে সেটা ডাইজেস্টেবল হয়ে ডাইজেস্ট হতে 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 নিচের দিকে নামে। আমরা পড়েছি, ইন্টারমিডিয়েটেও পড়েছি, তাই না? আমাদের ডাইজেশন কিন্তু শুরু হয় আমাদের মুখের ভেতর থেকে, প্রত্যেকটা এরিয়াতে আমাদের কিন্তু ডাইজেশন হতে হতে যায়। সো এই স্যালাইভারি সিক্রেশনটাও কমতে থাকে। টাচ এবং স্মেল, এই ক্ষেত্রেও কিছু পরিবর্তন আমরা দেখে থাকি আমাদের সিনিয়রদের বা বয়োজ্যেষ্ঠদের। যেমন তাদের টাচের সেন্সিটিভিটি কমে যায় অথবা হাইপার সেন্সিটিভ হয়ে যায়। এখানে শুধুমাত্র, এখানে কম বললে ভুল হবে, এখানে ডিক্রিজ একটা অবৃক দিয়ে অল্টার লিখে নিও, ঠিক আছে? ডিক্রিজ অথবা অল্টারেশন। Decrease or alteration of sensitivity to touch and ability to smell. অনেক সময় অল্টারেশন মানে কি পরিবর্তিত, ডিক্রিজ মানে কমে যাওয়া।
অনেক সময় দেখা যাচ্ছে যে স্মেল পাচ্ছে না, অথবা কিছু ফাউল স্মেল সে বেশি বেশি পাচ্ছে। আমি ফাউল স্মেল গুলো হয়তো আমি অ্যাভয়েড করতে পারছি, কিন্তু তারা খুব বেশি বেশি ফাউল স্মেল পাচ্ছে। সেই ধরনের অল্টারেশন অফ সেন্স অথবা হাইপার সেন্সিটিভিটি থাকতে পারে, অথবা তারা ঘ্রাণ পাচ্ছে না, স্বাদ পাচ্ছে না, টাচ করলে যতটুকু যেভাবে টাচ করা হচ্ছে সেই টাচের সেন্সিটিভিটি কমে যেতে পারে। এই ধরনের কমন কিছু পরিবর্তন হতে পারে। আর্টারিজ, আর্টারি মানে কি? রক্ত নালী যেগুলো, আর্টারি অ্যান্ড ভেইন। হ্যাঁ, আর্টারি অ্যান্ড ভেইন। সাধারণত আর্টারি এবং ভেইন গুলো কি হয়, এখানে ব্লাড ভেসেলসও বলতে পারো। এখানে স্লো, আর্টারি না বলে ব্লাড ভেসেলস গুলো বলি। ব্লাড ভেসেলস গুলো বয়সের সাথে সাথে আস্তে আস্তে শক্ত হতে থাকে, স্টিফ হতে থাকে। মানে ব্লাড ভেসেলস এর যে কানেকটিভ টিস্যু সেগুলোর অল্টারেশন হতে থাকে। ধীরে ধীরে সেগুলো যতটুকু সফটনেস ছিল সেই সফটনেস লুজ করতে থাকে। এবং এডিশনালি ব্লাড ভেসেলস এর ভেতরে স্পেশালি আর্টারির ভেতরে কিছু ফ্যাটি ডিপোজিশন বিল্ড আপ করে। বুঝেছো? ফ্যাটি ডিপোজিশন মানে কি? অ্যাথেরোস্ক্লেরোসিস। এটা হচ্ছে ইভেন্চুয়াল ফেট অ্যাথেরোস্ক্লেরোসিস। Atherosclerosis is not necessary fat. Atherosclerosis could be something other. Fat এর সাথে আরো অন্যান্য কম্পোনেন্ট। হ্যাঁ, হার্ড হয়ে গেল, ফ্যাটের সাথে কিছু ব্লাড সেল এসে ওখানে অ্যাগ্রিগেট হলো, নিকোটিন অ্যাগ্রিগেট হলো যারা সিগারেট খায়, তারপর ব্লাড সুগার, অতিরিক্ত সুগার, সেটা অ্যাগ্রিগেট হয়ে একসাথে যখন একটা প্লাক তৈরি করে, সেটা হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস। অ্যাথেরোস্ক্লেরোসিসের কম্পোনেন্ট হিসেবে সেখানে ফ্যাট থাকতে পারে, সেখানে এক্সট্রা সুগার থাকতে পারে, বা অন্য ব্লাডের এক্সট্রা কম্পোনেন্ট থাকতে পারে, তারপর নিকোটিন থাকতে পারে, বা অন্য কোনো ধরনের মাদক যেগুলো নিয়ে থাকে সেগুলোরও হয়ে যখন একসাথে হয়ে অ্যাগ্রিগেট হয়ে একটা প্লাক তৈরি করে, তখন সেটাকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস। তো বয়সের সাথে সাথে ব্লাড ভেসেলস এর যে টিস্যু সেগুলো আস্তে আস্তে হার্ড হতে থাকে, যেটা কিনা অ্যাথেরোস্ক্লেরোসিসকে কি করে, এক্সেন্চুয়েট করে বা প্রভোক করে বা প্রিডিসপোজ করে। পার্থক্যটা কি বুঝতে পেরেছো? মানে ব্লাড ভেসেলস এর স্ট্রাকচারাল ফাংশনাল পরিবর্তনের কারণে অ্যাথেরোস্ক্লেরোসিসকে সেটা কি করে, হ্যাঁ, সেটাকে প্রিডিসপোজ করে। এরপরে আসি ব্লাডার। আসলে অনেক স্ট্রাকচার আছে, কিছু কিছু স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট বিধায় আমি সেই স্ট্রাকচার গুলোকে বিক্ষিপ্তভাবে এখানে কি নিয়ে এসেছি। এটার কোনো সিকোয়েন্স নাই, এখানে কোনো সিকোয়েন্স নাই, এটা জাস্ট বিক্ষিপ্তভাবে যে স্ট্রাকচার গুলো বেশি ইম্পর্টেন্ট আমরা ডিল করি, ওই স্ট্রাকচার গুলোকেই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। ব্লাডার, দেখবা বয়স্কদের ক্ষেত্রে অনেকেরই এমন কমপ্লেইন করে যে আমরা মানে হাঁচি কাশি দিলে ব্লাডার লিক করে, অথবা টয়লেটে যেতে যেতেই পেশাব হয়ে যায়, এরকম হয় না? এরকম শুনেছো কখনো? জি না, শুনেছি। খুব কমন না? এটা অল্প বয়সীদের ক্ষেত্রেও হতে পারে, তবে বয়স্কদের ক্ষেত্রে এটা একটা কমন একটা বিষয়। Increased frequency in urination due to laxity in bladder, therefore reduce the urine holding capacity. যে ব্লাডারের যে ক্যাপাসিটি, ব্লাডার ওয়ালের মানে ব্লাডারের যে মাসল, সেটার যে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন হওয়ার যে একটা নর্মাল যে ফেনোমেনন বা ক্যাপাসিটি, সেখানে সমস্যা হয়। সো ব্লাডারটা যদি ল্যাক্স থাকে, ল্যাক্সিটি থাকে, সেই ক্ষেত্রে কি হবে? ইউরিন কন্টেইন করে রাখতে পারবে না, সেটা লিক হয়ে যাবে। রাইট,
ব্লাডার একটা নির্দিষ্ট সময় কন্ট্রাকশন জরুরি, একটা নির্দিষ্ট সময় রিল্যাক্স হওয়া জরুরি, তাই না? মিকচুরেশনের জন্য কি হওয়া জরুরি? রিল্যাক্স হওয়া জরুরি, ঠিক আছে? সো যখন ওখানে ইমব্যালেন্স হয় তখন কি হয়? এই হোল্ডিং ক্যাপাসিটি, ইউরিন হোল্ডিং ক্যাপাসিটি, এই ইউরিন হোল্ডিং ক্যাপাসিটি কিন্তু শুধু ব্লাডার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে না, এর সাথে মিকচুরেশনের জন্য রেসপন্সিবল যে ইউরিনারি স্ফিংটার আছে সেটারও কিন্তু একটা কম্বিনেশন দরকার হয় ব্লাডারের সাথে। তো এখানে যেহেতু ব্লাডারের কথা বলছি সেহেতু শুধু ব্লাডারের কথাই বলেছি, যে এই ব্লাডার ল্যাক্সিটি কিন্তু এই ফ্রিকোয়েন্সি অফ ইউরিনেশনের জন্য ওয়ান অফ দ্য রেসপন্সিবল ফ্যাক্টর, আরো আছে। তো এটা একটা রেসপন্সিবল ফ্যাক্টর। আচ্ছা, বডি ফ্যাটে কি ধরনের পরিবর্তন আসতে পারে বলো তো? ম্যাম দেখা যায় সাধারণত এলডারলি যারা পার্সন আছে তারা সাধারণত অনেকটা শুকনো হয়, লিন এন্ড থিন হয়, ওদের হচ্ছে মাসেল এতটা বেশি বাল্কি থাকে না। I'm talking about body fat, সেটা বয়স্কদের ক্ষেত্রে কি হতে পারে? ম্যাম ডিক্রিজ হয়। ডিক্রিজ হয়, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই বডি ফ্যাট একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়ে, যেমন মিডল এজ পর্যন্ত। তারপরে মিডল এজ পর্যন্ত বাড়তে গিয়ে একটা পর্যায়ে সেটা স্ট্যাটিক হয়ে যায়, মানে স্টেবল হয়ে যায়। একটা নির্দিষ্ট বয়স পরে না বাড়ে না কমে, তারপরে এটা আস্তে আস্তে কি হতে থাকে? কমতে থাকে। শুনতে খুব ফানি মনে হচ্ছে না? কিন্তু এই কমে যাওয়ার পেছনে আরেকটা বিশেষ রিজন আছে, সেটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। এই ফ্যাটের কিছুটা রিডিস্ট্রিবিউশন হয়, যেমন একটা সার্টেন এজ পর্যন্ত বেশিরভাগ ফ্যাটি ডিপোজিশন হয় ঠিক সাবকিউটিনিয়াস, মানে চামড়ার নিচে। দেখবা যে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত খুব গোল 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 গোল্লা চেহারার লোকজন একটা নির্দিষ্ট বয়স পরে তার কিন্তু সে কি হয়ে যাচ্ছে? তার চামড়া ঝুলে পড়ছে, তার ফ্যাটের চামড়ার নিচে ফ্যাট খুব বেশি দেখা যাচ্ছে না। তখন ফ্যাট গুলো কি হয়? একটা নির্দিষ্ট বয়সের পরে রিডিস্ট্রিবিউশন হয়। এই সাবকিউটিনিয়াস ফ্যাট গুলো তারা ধীরে ধীরে কিউটিনিয়াসের নিচে থেকে সরে গিয়ে আমাদের যে ইন্টারনাল বিভিন্ন অর্গান গুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে লিভার, কিডনি, ইন্টেস্টাইন এবং হার্ট, কিছু কিছু সময় ব্রেন, এইসব এরিয়াতে মাইগ্রেট করে, which is very much dangerous. দেখবা যে বয়স্ক একটা বেশিরভাগ বয়স্কদের রক্তে চর্বির মাত্রা অনেক বেশি থাকে, যদিও তারা শুকনা টুকনা, একসময় মোটা ছিল এখন চিকন হয়ে গেছে, তারপরেও তার ব্লাডে চর্বির মাত্রা অনেক বেশি। তার দেখা গেছে ফ্যাটি লিভার, তার দেখা যাচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস ফর্ম করছে, হ্যাঁ, তার দেখা যাচ্ছে ডিপ ভেইন থ্রম্বোসিস ফর্ম করছে, তার হার্ট অ্যাটাক আসছে, তার স্ট্রোক হচ্ছে, হ্যাঁ, ইসকেমিক স্ট্রোক হচ্ছে। সো এই ফ্যাট গুলো কি হয়? বয়সের সাথে সাথে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত স্ট্যাটিক থাকে, এরপরে রিডিস্ট্রিবিউশন হওয়া শুরু করে। সাধারণত চামড়ার নিচে থেকে সেগুলো বিভিন্ন যে অর্গান সেগুলোতে চলে যায়, তখনই কিন্তু বিভিন্ন বিপত্তিগুলো ঘটে। সাবকিউটিনাস ফ্যাট সবসময় হার্মফুল না, কিন্তু ফ্যাটগুলো যখন সিস্টেমে চলে যায়, অর্গানে চলে যায়, তখন কিন্তু সেটা হার্মফুল। এরপর আমরা হাড় গোড়ের দিকে দেখি, বোনস। Somewhere around age of 35, the bone lose mineral faster than they are replaced. মানে 35 বছর পর্যন্ত বোনের অস্টিওব্লাস্টিক এবং অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মধ্যে একটা ব্যালেন্স থাকে, কিন্তু তার 35 বছরের পর থেকে যেটা হয় সেটা হচ্ছে যে এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি বেশি থাকে দেন অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, যার ফলে এই বনি যে টিস্যু বা বনি যে মিনারেল যেগুলো বোনের স্ট্রেংথ প্রোভাইড করে সেগুলো কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। 35 থেকেই শুরু হয়, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত কমতে থাকে, কিন্তু সেটা তেমন কোনো ধরনের ঝামেলার সৃষ্টি করে না। কিন্তু যখন সিগনিফিক্যান্ট রিপ্লেসমেন্ট হয় বা সিগনিফিক্যান্ট রিডাকশন হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের ফ্র্যাকচার আমরা দেখে থাকি, যেটাকে আমরা বলি সেনাইল অস্টিওপোরোসিস জনিত ভেঙে যাওয়া। সো বোনগুলো 35 বছর পর্যন্ত মোটামুটি শক্ত থাকে, ধীরে ধীরে বোন কিন্তু তারপরে তার শক্তি হারাতে থাকে।
আমি আর 5 মিনিট ক্লাস নিয়ে 11টায় ক্লাস আছে তোমাদের না? তাহলে আজকে এখানেই থাক, এখানেই শেষ করি। কারণ পরের শিক্ষক নিশ্চয়ই অপেক্ষা করছেন। ঠিক আছে, তোমরা ভালো থাকো। এরপরে ক্লাস কবে তোমাদের সাথে আমার? কালকে না? ও কালকে সরকারি ছুটি, তাহলে নেক্সট উইক ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তোমাদের লেকচার নোট এখন পাঠিয়ে দিচ্ছি। আর এটা ওই আগেরটাই, একটাই তো না, দুইটা, 2 নাম্বার, এটা 2 নাম্বার, রাইট। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।